সেই বাজেটে হচ্ছে সরকার আগে ব্যয় নির্ধারণ করে, ব্যয় নির্ধারণ করে তারপরে আয়টা নির্ধারণ করে। আমাদের পৃথিবীর সব দেশের বাজেটই এখন বাজেটে আমরা দুইটা পার্ট, একটা হচ্ছে ঘাটতি বাজেট, একটা হচ্ছে উদ্বৃত্ত বাজেট। আমাদের দেশে সাধারণত করা হয় ঘাটতি বাজেট, অর্থাৎ আমরা ব্যয় বেশি আয় কম, তাহলে সেই ঘাটতিটা আমরা কিভাবে মিটাবো এই বিষয়গুলো নিয়ে আমরা এই যে আমাদের আজকে যে জাতীয় বাজেট আমাদের এটা 2026-27 আমাদের বাজেটের শিরোনাম, অর্থাৎ প্রতিটা বাজেটেরই একটা শিরোনাম থাকে। শিরোনামগুলো যেমন এই বছরের বাজেটের এটা হচ্ছে গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির পথে বাংলাদেশের অগ্রযাত্রা। এক এক সরকার এই মোটরটা নির্ভর করে আসলে বাজেট কিন্তু হচ্ছে একটা সরকারের রাজনৈতিক চিন্তা। এটা মনে রাখতে হবে যে বাজেটটা সরকারি, কিন্তু যে দল যখন ক্ষমতায় থাকে তার রাজনৈতিক চিন্তা প্রতিফলন করতে পারে। এখন এই যে আমরা এখানে একটা বাজেটের নতুন যুগের সূচনা, কারণ আমরা একটা গত 2-3 বছর একটা বেশ ঝামেলার ভিতর দিয়ে গিয়ে আমরা একটা জায়গায় এসেছি, নতুন একটা সরকার দায়িত্ব গ্রহণ করছে, তার জন্য এটা নতুন একটা যুগ, নতুন একটা সূচনা। এই জন্য বাজেটের আমাদের যে মোটোটাই হচ্ছে গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির পথে বাংলাদেশের অগ্রযাত্রা। এটা হচ্ছে প্রতিটা বাজেট, আওয়ামী লীগ সরকারের সময় তাদের বাজেটের এরকম একটা মোটো থাকতো, এই মোটো অর্থাৎ এই কি করতে চাই এইটা। তারপরে আমার নাম আবু মোহাম্মদ ফাহিয়ান, আমি ইকোনমিক্সের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। এখন দেখো চলে গেছে। ঠিক আছে না? এখন দেখবে এই যে আমরা বাজেটের সংজ্ঞাটা সাধারণত এক বছরের সরকারের সম্ভাব্য আয় ব্যয় বিস্তারিত হিসাব বিবরণীকে বলা হয় বাজেট। তো বাজেটে সরকারের বিভিন্ন উৎস ব্যয় বিভিন্ন খাত বিস্তৃত থাকে এবং সরকারের একটি নির্দিষ্ট সময়ে আর্থিক পরিকল্পনার সুষ্ঠু প্রতিফলন থাকে। ওই যে আমরা যে কথাটা বলছিলাম, অর্থাৎ সরকারের একটা নির্দিষ্ট এক বছরের তার আর্থিক পরিকল্পনা। এবং দেখো বাজেট হলো সরকারের অর্থতন্ত্রের মূল চালিকা শক্তি। বাজেটে যেমন সরকারের রাজনৈতিক দর্শনের প্রতিফলন ঘটে, তেমনি দেশে অর্থনৈতিক চিত্র ফুটে ওঠে। ওই যে আমি একটু আগে যে কথাটা বললাম যে রাজনৈতিক দর্শন, সরকার তার রাজনৈতিক দর্শন থেকে বাজেট করে। এই সরকারি খাত, এটা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি যারাই ক্ষমতায় থাকে, কেন্দ্রীয় গভর্নমেন্ট সবাই তার নিজস্ব একটা দৃষ্টিভঙ্গি, কিন্তু তার ওইটা হচ্ছে রাজনৈতিক দর্শন, কিন্তু মূলত ফুটে ওঠে কি একটা দেশের আর্থিক চিন্তা। আমার দেশের অর্থনৈতিক অবস্থা থাকে, বাংলাদেশে অর্থ বছর হলো জুলাই টু জুন, আর এই যে একজন অর্থনীতিবিদ মনে করছেন বাজেট হচ্ছে একটি সরকারের উচ্চমানের আর্থিক পরিকল্পনা, অর্থাৎ সরকারের একটা উচ্চমানের আর্থিক পরিকল্পনা। আর বাজেটটা আমরা এক বছর করি, কিন্তু এটা লক্ষ্য থাকে কিন্তু একটা ধারাবাহিকতা থাকে। বাজেট একটা ধারাবাহিকভাবে চলে, এটা লক্ষ্যমাত্রা থাকে দীর্ঘকালীন। বাজেটের মধ্যে আমরা যদি বলি এক বছর স্বল্পকালীন, কিন্তু এটা লক্ষ্যমাত্রা থাকে দীর্ঘকালীন। এখন দেখবে যে বাজেটের প্রকারভেদ, সরকারের আয় ব্যয়ের প্রকৃতি অনুযায়ী বাজেট আমরা দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে চলতি বাজেট, একটা হচ্ছে মূলধন বাজেট। আরেকটা হচ্ছে আয় ব্যয়ের ভারসাম্যের দিক থেকে সুষম বাজেট, অসম বাজেট। আর নিচের অংশটা হচ্ছে অসম বাজেট, হচ্ছে উদ্বৃত্ত বাজেট এবং ঘাটতি বাজেট। উদ্বৃত্ত বাজেট কি? যখন সরকারের আয় বেশি ব্যয় কম। আমাদের দেশে আমরা কোনটা করি? ঘাটতি বাজেট, অর্থাৎ ব্যয় বেশি আয় কম, ব্যয় বেশি আয় কম, এই জন্য আমরা এটাকে বলি ঘাটতি বাজেট। চলতি বাজেট আর মূলধন বাজেট, মূলধন বাজেটটা হচ্ছে চলতি বাজেট হচ্ছে একটা রাষ্ট্র পরিচালনা করার জন্য সরকারের যে পরিমাণে টাকা দরকার। যেমন ধরো বাংলাদেশে আমরা সরকারি চাকরি করি, আমাদের বেতন দিতে হবে না, সরকারের নিজের চলা লাগে, সরকারের বিভিন্ন খরচ আছে, তারপরে আমরা যে বিভিন্ন উৎস থেকে ঋণ নেই সেই ঋণের সুদ দিতে হবে। এইগুলা যে চালানোর জন্য যে অর্থ সেটাকে আমরা বলছি চলতি খরচ বা পরিচালন ব্যয়, চলতি বাজেট। আর মূলধন বাজেট হচ্ছে দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ড, রাস্তা করতে হবে, বিদ্যুৎ ব্যবস্থা, গ্যাসের লাইন, আমাদের শিক্ষা প্রতিষ্ঠান বিল্ডিং করা, হাসপাতাল করা, পদ্মা সেতুর মতো মেগা প্রজেক্ট করা, মেট্রো রেল, এই ধরনের যে প্রজেক্ট করে ওগুলোকে আমরা বলি মূলধন বাজেট। তাহলে এটা বাজেটের একটা ক্লাসিফিকেশন বোঝা যাচ্ছে যে আমাদের দেশে আমরা কোনটা করি? ঘাটতি বাজেট। আমাদের দেশে আমরা এটা করি মূলত ঘাটতি বাজেট। এই দেখো নতুন সরকারের প্রথম বাজেট, অর্থাৎ বিএনপি সরকার আগেও ক্ষমতায় ছিল, মানে এই টার্মে আসার পর
তাদের নতুন বাজেট দেশের কততম 55। এটা মনে রাখবেন যে বাংলাদেশের কততম বাজেট, এটা 55তম বাজেট। প্রথম বাজেট বাংলাদেশে দেওয়া হয়েছিল কবে? 30শে জুন 1972। 30শে জুন, আমরা 71 সালে স্বাধীন হওয়ার পরে 30শে জুন 1972 সালে প্রথম বাজেট দেওয়া হয়েছিল জনাব তাজউদ্দিন আহমেদ, বাংলাদেশের প্রথম অর্থমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ 72 সালে। সেই বাজেটের আকার ছিল 786 কোটি টাকা। 72 সালে 30শে জুন যে বাংলাদেশে বাজেট দেওয়া হয়েছিল, সেই বাজেটের আকার ছিল 786 কোটি টাকা বাজেটের আকার 72 সালে। এবং তার ভিতর 501 কোটি টাকা ছিল উন্নয়ন ব্যয়, কারণ তখন যুদ্ধ বিধ্বস্ত একটা দেশ পুনর্গঠন দরকার, সেজন্য তখন 501 কোটি টাকা, অর্থাৎ 786 টাকা। তখন সরকারের আকারও এত বড় ছিল না, এত সরকারি কর্মকর্তা কর্মচারী বা সরকারের আকারও এত বড় ছিল না, তার জন্য তখন উন্নয়ন ব্যয়টা বেশি ছিল। এখন দেখো, এই যে ঐতিহাসিক প্রেক্ষাপট, বিএনপি ক্ষমতায় আসছে, উপস্থাপন করছেন কি আমাদের অর্থমন্ত্রী নাম। অনেক স্টুডেন্টই জানে না, আমার ইকোনমিক্সের স্টুডেন্টরাই অর্থমন্ত্রীর নাম জিজ্ঞাসা করে দাঁত ভেঙে দেয়। জানা উচিত শিক্ষামন্ত্রী, আমাদের তোমাদের শিক্ষামন্ত্রীর নাম জিজ্ঞেস, তোমরা আবার পুরো নাম বলতে পারো না, সংক্ষেপে বা হেলিকপ্টার দিল, সেটা এখন সামাজিক যোগাযোগ মাধ্যমের ট্রেন্ড, তো তার পুরো নামটা বলতে হবে। এগুলো জানা উচিত। এই যে বললাম সাধারণ জ্ঞানের বিষয়গুলো, এগুলো আমাদের আগ্রহ থেকে জানা উচিত, তাইলেই তুমি ক্যারিয়ার রিলেটেড লেখাপড়ায় ভালো করতে পারবে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, নামটা মনে রাখবো। আর ওই যে মূল ভবন, আমি ওই যে প্রথম স্লাইডে লিখে দিতে, গণতান্ত্রিক মানবিক ও অর্থনীতির দিকে যাত্রা, এটা হচ্ছে মোটো বা কনসেপ্ট। এই যে ছবিটা দিলাম, এই ছবিটা নিয়েও একটু ব্যাকগ্রাউন্ড বলি। প্রধানমন্ত্রীর কাছে অর্থমন্ত্রী বাজেট পেশ করছে, এটা যাই না, যখন আমাদের দেশে জাতীয় বাজেট পেশ হয়, অর্থমন্ত্রী এসে সংসদে বাজেট বলে দিল তা কিন্তু না। অনেকদিন তারা কাজ করে, ফেব্রুয়ারি মাস থেকে বাজেট নিয়ে কাজ শুরু করে, জুনে গিয়ে শেষ হয়। বাজেট সংসদে পেশ করার আগে মন্ত্রিসভার একটা বিশেষ বৈঠক করতে হয়, সেই বৈঠকে বাজেটটা অনুমোদন করে প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে মন্ত্রিসভা বিশেষ বৈঠক করে বাজেটটা অনুমোদন করে। হ্যাঁ, অর্থমন্ত্রী আপনি এই বাজেটটা এবার সংসদে দেন, এটা অনুমোদন করে। এটা অনুমোদনের পরেই এই যে প্রধানমন্ত্রীর কাছে অর্থমন্ত্রী বাজেটটা পেশ করছে, এনবিআর এর চেয়ারম্যান আর অর্থ সচিব। এটা হচ্ছে আমাদের যারা বাজেট পেশ করার কথা, এটা মনে রাখবে যে আমাদের বাজেট দেওয়ার আগেও মন্ত্রিসভা এটা অনুমোদন করিয়ে নিতে হয়। তো অর্থমন্ত্রী তার মতো এসে উপস্থাপন করলো এটা না, সংসদ অনুমোদন করবে, কিন্তু তার আগে মন্ত্রিসভায় অনুমোদন করিয়ে নিতে হবে। এখন দেখো আমাদের যে বাজেটের আকার, এটা খুবই গুরুত্বপূর্ণ। যে আমাদের মোট বাজেটের আকার কত? 9,38,000 কোটি টাকা। এইবারকার বাজেটে একটা সুবিধা আছে যে একেবারে রাউন্ড ফিগার আছে। আগে বাজেটগুলো থাকতো ওইরকম 7,59,500 এত কোটি টাকা, হিসাব রাখতে মনে সমস্যা হতো। এবারে সহজ হিসাব আছে, 9,38,000 কোটি টাকা, 500 700 এরকম মানুষ, জটিলতা নাই। লক্ষ কোটি টাকা, হ্যাঁ 9,38,000 কোটি টাকা, এটা লক্ষ কোটি টাকা ওইভাবে লেখা। এটা হচ্ছে মোট বাজেট, বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ বাজেটের। ওই যে বললাম না, বাজেটটা হচ্ছে 1 বছরের প্ল্যান, কিন্তু এটা একটা দীর্ঘমেয়াদী আছে। দীর্ঘমেয়াদী ফোকাসটা কি? 2034 সালের ভিতর এটাকে $1 ট্রিলিয়ন অর্থনীতিতে নিয়ে যাওয়া। 2034 সালের ভিতর $1 ট্রিলিয়ন অর্থনীতিতে নিয়ে যাওয়া। আর আরো লক্ষ্যমাত্রা কি? 6.5% জিডিপি গ্রোথ। আমাদের দেশের জিডিপি গ্রোথ কি? গত বছরে আমার দেশে যে উৎপাদন হয় তার সাথে পরের বছরের উৎপাদনের শতকরা হার কত পার্সেন্ট বৃদ্ধি পেল। অর্থাৎ গত বছর যদি আমার দেশে জিডিপি 100 টাকা হয়, তাহলে এই বছর যদি 110 টাকা হয়, তাহলে কি বাড়লো? 10% বাড়লো। এটাকে আমরা বলি সহজ কথায় জিডিপি প্রবৃদ্ধি। এখন যে আমাদের দেশে জিডিপি প্রবৃদ্ধি 6.5 কিন্তু বিশাল। কোন বছরে জিডিপি প্রবৃদ্ধি 6.5 হয় না। জিডিপি প্রবৃদ্ধি কত হয়? 4, 3 এরকম হয়, 5। জিডিপি প্রবৃদ্ধি এই 6.5 করাটা হচ্ছে কিন্তু টার্গেট। আর হচ্ছে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের লক্ষ্য। কত মুদ্রাস্ফীতি কততে আনবো? 7.5। বর্তমানে মুদ্রাস্ফীতি কত আইডিয়া আছে? 9.42। এই গত মাসের হিসাবের পরে এই মে মাসের সর্বশেষ হিসাব অনুযায়ী আমাদের মুদ্রাস্ফীতি হচ্ছে প্রায় 9.5 এর কাছাকাছি। তাইলে মুদ্রাস্ফীতিটা কততে নামাতে হবে? 7.5। এটা হচ্ছে এই যে বাজেটের টোটাল একটা লক্ষ্য। তিনটা বড় লক্ষ্য, একটা হচ্ছে জিডিপি প্রবৃদ্ধি 6.5,
7.5% মুদ্রাস্ফীতি, আর 2034 সালের ভিতর আমার দেশের অর্থনীতি আকারটাকে একটা ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে নিয়ে যাওয়া। এইগুলাই হচ্ছে তোমার মূল ফিগারটা মনে রাখা, 9,38,000 কোটি টাকা জিডিপি প্রবৃদ্ধি হতো, এটা হচ্ছে লক্ষ্যমাত্রা। এরপরে দেখো এই যে সরকারের যে বললাম যে বাজেটের একটা ফোকাস এরিয়া থেকে কোন কোন এরিয়াকে ভিত্তি করে সরকার ফোকাসিং করে, সেই ফোকাস এরিয়া হচ্ছে এই যে কাঠামো, বাজেটের কৌশলগত কাঠামো, বাজেটের 10টি মূল অগ্রাধিকার, অর্থাৎ এই 10টা অগ্রাধিকারের উপর ভিত্তি করে সরকার সবার জন্য উন্নয়ন, যে আমরা বলছি না মানবিক অন্তর্ভুক্তিমূলক বাজেট, সবার জন্য উন্নয়ন, সবার জন্য মানসম্মত শিক্ষা ও স্বাস্থ্য সেবা, সার্বজনীন সামাজিক সুরক্ষা। সামাজিক সুরক্ষা মানে যে বিভিন্ন প্রকার ভাতা, যেটা আমরা সোশ্যাল সেফটি নেট বলি, দুস্থ ভাতা, বিধবা ভাতা, তারপরে কাবিকা, এখন যেটা আছে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, এগুলো হচ্ছে সামাজিক সুরক্ষা। তারপর বিনিয়োগ নির্ভর কর্মসংস্থান উৎপাদন ভিত্তিক অর্থনীতি, বিধিনিষেধমুক্ত সহজ ব্যবসায়িক পরিবেশ, অর্থাৎ যাতে বিদেশিরা এফডিআই ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট যাতে আমাদের দেশে বেশি করতে পারে। আর্থিক খাতের স্থিতিশীলতা, অর্থাৎ আমাদের ব্যাংক ব্যবস্থা আর্থিক খাতটা যেন ভালো থাকে। জ্বালানি নিরাপত্তা, যেটা জানি আমরা এখন খুবই খারাপ অবস্থায়, বিশেষ করে ইরান ইসরায়েল বা আমেরিকা যুদ্ধের ফলে। তারপর তথ্য যোগাযোগ প্রযুক্তির উন্নয়ন, জীবন প্রকৃতি পরিবেশ জলসম্পদ ব্যবস্থা, স্বচ্ছ তথ্য, অর্থাৎ এই যে 10টা বাজেটের মূল অগ্রাধিকার কাঠামো, যে বাজেটের মূল এই 10টা কাঠামো কিসের উপর দেখো, একটি সমৃদ্ধ ন্যায্য ও টেকসই রাষ্ট্রে রূপান্তর করা যায়। ওই যে বাজেটের আমাদের প্রথম মূল এটাই ছিল মানবিক, গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক বাজেট। এই কাঠামোর উপর ভিত্তি করে ওই জায়গাটায় যেতে হবে। যদি আমি সবার জন্য উন্নয়ন করি তাহলে আমার অন্তর্ভুক্তিমূলক বাজেট হচ্ছে, আমি যদি সবার জন্য শিক্ষা স্বাস্থ্য সেবা করি তাহলে আমার সেটা মানবিক হচ্ছে, প্লাস আমার ভবিষ্যৎ জেনারেশনের জন্য উপকার হবে। এই 10টা কাঠামোর উপর এটা হচ্ছে কৌশলগত কাঠামো, এর ভিত্তিতে যদি আমরা করতে পারি তাহলে এটা উপকৃত হবে। এরপরে দেখো এই যে আমরা কিছু গ্রাফিক্যাল প্রেজেন্টেশনে আসি, এটা হচ্ছে আমাদের এই যে আমাদের পরিচালন উন্নয়ন ব্যয় টোটাল কত, 9,38,000 কোটি টাকা। এটা হচ্ছে আমার খরচ। এখন এই অর্থায়নের উৎস টাকা আসবে কোত্থেকে, এই 9 লক্ষ এই এত টাকা আসবে কোত্থেকে, টাকা লাগবে না, আমরা বলেছি আগেই বলেছি সরকার আগে ব্যয় নির্ধারণ করে তারপরে আয় করে। তাহলে সরকার ব্যয় নির্ধারণ করতে কত, 9,38,000। দুই ধরনের খরচ, একটা হচ্ছে পরিচালন আর একটা হচ্ছে উন্নয়ন ব্যয়। এখন দেখো এখানে মিলিয়ে জাতীয় রাজস্ব বোর্ড, নাম শুনছো, এনবিআর, যারা ট্যাক্স কালেক্ট করে, ব্যাংক ট্যাক্স কালেক্ট, এনবিআর থেকে আসবে কত, 6,04,000 কোটি টাকা। অর্থাৎ আমার টোটাল বাজেটের 64% টাকা আসবে এনবিআর কালেক্ট করে দেবে ট্যাক্সের মাধ্যমে, ভ্যাট, ট্যাক্স, আমদানি শুল্ক, রপ্তানি শুল্ক, ইনকাম ট্যাক্স, এভাবে হবে। এরপরে এর ভিতর মূল্য সংযোজন করে, যেটা ভ্যাট বলি আমরা, ট্যাক্স নামে পরিচিত, আমদানি শুল্ক, আয়কর, অন্যান্য মিলে এই টাকাটা কালেক্ট করে দেবে এনপিআর। তাহলে এনপিআর দিলে 64.4%, তাহলে দেখো বাকি কত টাকা রইল না, বাকিগুলো কোথা থেকে আসবে, জাতীয় রাজস্ব বহির্ভূত কর 2.7%, এখান থেকে কর ব্যতীত প্রাপ্ত 7%, বৈদেশিক অনুদান, বিদেশ থেকে অনুদান হয়, বাকি টাকাটা বড় কাটতিতে আমাদের বিলাপ হবে এই যে দুটো সেক্টর, অভ্যন্তরীণ ঋণ এবং বৈদেশিক ঋণ। আমার আয় কত, অভ্যন্তরীণ ঋণ 13.5%, বৈদেশিক ঋণ 11.7%। আর অভ্যন্তরীণ ঋণ আমি কার কাছ থেকে নিব, দেশের জনগণের কাছ থেকে নিব, ব্যাংক ব্যবস্থার কাছ থেকে। যেমন তোমরা সঞ্চয়পত্র জানো, অনেকে হয়তো অনেকে সঞ্চয়পত্র পরিবারে আছে, সঞ্চয়পত্রটা কি করে, সরকার সঞ্চয়পত্র বিক্রি করে না, বিক্রি করে তো তোমার আমার কাছ থেকে টাকা নিচ্ছে, আর বিনিময়ে আমাকে কি দিচ্ছে, আমাকে সুদ দিচ্ছে না, সুদ দিচ্ছে। এইটা এরকম অর্থনৈতিক উৎস থেকে সরকার ঋণ নিতে পারে, ব্যাংকের কাছ থেকে সরকার, বাংলাদেশ ব্যাংক, সোনালী ব্যাংকের কাছ থেকে সরকার ঋণ নিতে পারে, আর নিতে পারে কোথেকে, বৈদেশিক উৎস থেকে। যেমন আমরা গত 2 দিন আগেও দেখলাম যে বিশ্ব ব্যাংক বাংলাদেশকে 100 কত কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্ব ব্যাংক, আবার আইএমএফ এর সাথে কথাবার্তা চলতেছে। তাহলে এইগুলা কেন, এই যে আমার রাষ্ট্র পরিচালনা, তাহলে আমরা এই যে একটা সামারি পেলাম না, যে আমার কত টাকা, এই আমার এই ফিগারগুলো জাস্ট মনে রাখো, এত, এটা হচ্ছে আমাদের। এখন দেখো এই যে 9,38,000 কোটি টাকা কোন কোন খাতে সরকার খরচ করবে, এই পাই চার্ট দিয়ে কোন কোন খাতে সরকার এটাকে খরচ করবে। এখানে একেবারে খাত ভিত্তিক, শিক্ষায় কত পার্সেন্ট,
ভর্তুকি প্রণোদনায় কত, পেনশনে কত, জনশৃঙ্খলা নিরাপত্তায় কত, জনপ্রশাসনে কত, সামাজিক নিরাপত্তা ও কল্যাণে কত, গৃহায়ন প্রতিরক্ষা খাতে কত, কৃষিতে কত। অর্থাৎ সরকারের যে বড় বড় কোর জায়গাগুলো, কোন খাতে আমি এই 9,38,000 কোটি টাকা আমার খরচ হবে, সেটা আমরা পাই চার্ট করে দেখাবো। পাই চার্ট করে দেখাবো। এরপরে দেখো আমাদের 9,38,000 কোটি টাকা হচ্ছে টোটাল বাজেট। এর ভিতরে এই যে পরিচালন বাজেট হচ্ছে 6,21,925 কোটি টাকা। এই ফিগার লিখে রাখতে পারো। 6,21,925 কোটি টাকা হচ্ছে পরিচালন বাজেট, অর্থাৎ সরকারের দৈনন্দিন খরচ চালানোর জন্য সরকারের যে টাকাটা প্রয়োজন, এটা কিন্তু আমরা পরিচালন বাজেট। এইখানে দেখো এই পরিচালন বাজেটের আবার খাতওয়ারি বরাদ্দ দেয়া আছে, কোন কোন খাতে আমরা কত টাকা খরচ করব একেবারে পাই চার্ট করে। প্রণোদনা কত, ভর্তুকি প্রণোদনা, শিক্ষায় কত, তারপরে জনসংখ্যা, জনপ্রশাসন অর্থাৎ সরকারের বেতন ভাতা, এই কোন খাতে কত, এই পরিচালন বাজেট। আগেরটা ছিল টোটাল বাজেট 9,38,000, আর এটা হচ্ছে পরিচালন বাজেট কত, 6,21,925 কোটি টাকা। ঠিক আছে, এই টাকাটা আমরা কোন কোন খাতে সরকার খরচ করবে এখানে একটা চার্ট দেয়া আছে। এরপরে দেখো সেই পরিচালন বাজেটের অর্থনৈতিক বিশ্লেষণ, কোন কোন খাতে যে সুদ দেওয়া লাগে। আমরা বলছি না বিদেশ থেকে ঋণ নেই, দেশে অর্থনীতিতে দেখো 20.5% হচ্ছে কিন্তু ওই খাতে যাচ্ছে। বেতন ভাতার ক্ষেত্রে 14%, অপ্রত্যাশিত ব্যয়, ভর্তুকি ও প্রণোদনায় কত, বিভিন্ন খাতে। এটাকে আমরা আরেকভাবে ব্যাখ্যা করতে পারি। পরিচালন ব্যয় আমরা ট্যাক্স দেই না সবাই, তোমরাও ট্যাক্স দাও, ব্যাট দাও না, ব্যাট ট্যাক্স সবাই দেয়। তাহলে একজন ভিক্ষুকও বাংলাদেশে ব্যাট দেয়, একজন রিকশাওয়ালাও ব্যাট দেয়, কারণ সে ওষুধ কিনতে পারে, সাবান কিনে, সবকিছুতেই তো ব্যাট আছে। তুমি 100 টাকা ট্যাক্স দাও, তোমার 100 টাকা কোথায় খরচ হবে এটা দিয়ে তুমি 100 টাকা ট্যাক্স দিচ্ছ সরকারকে, সরকার সেই 100 টাকা কোথায় খরচ করবে এখানে একেবারে দেয়া আছে। বেতন ভাতায় কত, ইনকামে কত, ভর্তুকি প্রণোদনায় কত, পেনশনে কত, পণ্য সেবা বিবিধ ব্যয়, বিভিন্ন কোন খাতে কত টাকা খরচ করবে সেই 100 টাকার অর্থনৈতিক বিশ্লেষণ এখানে দেয়া আছে। এটা দেয়া আছে একেবারে এইভাবে দেয়া থাকে। এরপরে দেখো উন্নয়ন বাজেট কত, 3,16,075 কোটি টাকা। আমাদের উন্নয়ন বাজেটটা কত, তাইলে আগের পরিচালন বাজেট 6,21,000 আর এটার সাথে যোগ করলে দেখো 9,38,000 কোটি টাকা হচ্ছে। এটা হচ্ছে আমার উন্নয়ন বাজেট। উন্নয়ন বাজেটের জন্য দেখো কোন কোন খাতে কত টাকা বরাদ্দ, মন্ত্রণালয় ভিত্তিক একেবারে বরাদ্দ চার্ট দেয়া আছে। মন্ত্রণালয় ভিত্তিক বরাদ্দের চার্ট দেয়া আছে। পরিবহন ও যোগাযোগ খাতে কত, 15.8, শিক্ষা খাতে কত, স্বাস্থ্য খাতে কত, জ্বালানি, অর্থাৎ সব খাতগুলাই বিভিন্ন খাতে কত টাকা খরচ হলে মন্ত্রণালয় ভিত্তিক সরকারের উন্নয়ন বাজেটের খাতওয়ারি বন্টনগুলো দেওয়া আছে। এই পর্যন্ত হচ্ছে এডিপি সেক্টর ভিত্তিক, নিচের কয়টা আছে নন এডিপি। এডিপির বাইরে বিভিন্ন প্রয়োজনে সহায়তায় সব একেবারে চার্ট করে আমাদের এখানে দেওয়া আছে যে 15টা সেক্টরে কিভাবে এগুলাকে বন্টন করা হবে এই চার্টটা আছে। এখন দেখো এই যে 9,38,000 টোটাল টাকা, আগেটা তো ছিল উন্নয়ন বাজেট, টোটাল টাকার ভিতর কারা সবচেয়ে বেশি, যেমন বলছে না শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ, শিক্ষা খাতে বরাদ্দ কত, 9,38,000 টাকার ভিতর 57,302 কোটি টাকা শিক্ষা খাতে বরাদ্দ। এটা শুধুমাত্র মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, এর ভিতর কিন্তু আবার এই যে প্রাথমিক গণশিক্ষা বাদ, তুমি যদি প্রাথমিক গণশিক্ষা যোগ করো তাহলে দেখো প্রায় 57,000 আর 42,000 প্রায় 1,00,000 কোটি টাকার কাছাকাছি শুধু এই দুইটা সেক্টরে, প্রাথমিক এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, মাদ্রাসা সবসহ। এরপরে সেকেন্ড আছে স্বাস্থ্য সেবা, তারপরে প্রতিরক্ষা মন্ত্রণালয়, স্থানীয় সরকার, অর্থাৎ সরকারের যে বিভিন্ন মন্ত্রণালয়গুলোর বরাদ্দ এখানে আলাদা আলাদা হবে। টোটাল টাকা সর্বোচ্চ বরাদ্দপ্রাপ্ত 15টি মন্ত্রণালয় বা বিভাগের তালিকা। দুর্যোগ ব্যবস্থাপনা তো আসলে দুর্যোগের উপর নির্ভর করে, কিন্তু ওইটার আবার বিষয় আছে, ওইটার ভোগ বরাদ্দ থাকে, সরকারের ভোগ বরাদ্দ থাকে। হঠাৎ বিপদ হলে ওই ভোগ বরাদ্দ থেকে সরকার দেয়। তবে এখন আল্লাহ না করুক আমাদের হঠাৎ একটা প্রাকৃতিক দুর্যোগ হলো, জলোচ্ছ্বাসে যখন তোমাদের এই খুলনা, কয়রা, তারপর এই সমস্ত দুর্যোগ প্রায় হয়, তখন সরকার ওই ভোগ বরাদ্দ থেকে ওই সরকারকে টাকা দেয়। স্লাইড ঠিক আছে না? এখন দেখো আমরা যদি বিগত 5 বছরের একটা বাজেটের চিত্র দেখি,
তাহলে দেখো আমাদের বিগত 5 বছর, এই বছরের বাজেট কত, 25-26 এ কত, 24-25 এ কত, 23-24 এ কত, 22-23 এ কত, টোটাল ফিগারটা আমাদের এখানে দেয়া আছে 5 বছরের বাজেট। এবং প্রবৃদ্ধির হার কত, 21-22 এর চাইতে 22-23 এ আমাদের 12.3% বাজেটের আকার বেড়েছে, পরেরটায় 12.34, পরেরটায় বেড়েছে 4.6। এটা কিন্তু নেগেটিভ, কারণ ওই সময়টা কোনো রাজনৈতিক সরকার ক্ষমতায় ছিল না, এন্ট্রিম গভর্নমেন্ট ছিল, তারা তাদের মতো করে কমিয়ে দিচ্ছে, বাজেটের আকার কমিয়ে দিচ্ছে। কিন্তু এই বছর এসে আবার যেহেতু রাজনৈতিক সরকার, তাদের রাজনৈতিক চিন্তা ভাবনা ভিন্ন, এই জন্য এসে 18। অর্থাৎ এই যে তুমি বিগত 5 বছরে যদি একটা বাজেটের চিত্র দেখো, চিত্র দেখে তুমি একটা সামারি বুঝতে পারছো যে আসলে আমাদের বাজেটের আকারটা কিভাবে। দেখো এইটা দিয়ে দেখো যে আমার কোথায় শুরু হয়েছিল 786 কোটি টাকা দিয়ে 72 সালে, আর সেটা 786 কোটি এখন কোথায় গেছে। তার আমরা একটা সিনারিও পাচ্ছি না, সিনারিও পাওয়া গেল যে বাজেটে আমাদের কি ধরনের বাড়ছে। এরপরে দেখো এটা হচ্ছে আমাদের চ্যালেঞ্জ মোকাবেলা। চ্যালেঞ্জ মোকাবেলা, আমরা দেখি কি কি চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। চ্যালেঞ্জ মোকাবেলা যেখানে যা আছে থাকে আমাদের পরের ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ খাতসমূহের বিনিয়োগ, আমরা এখানে জাস্ট কয়েকটা খাত দিলাম, শিক্ষা খাত, পানি সম্পদ, স্বাস্থ্য খাত, আইন ও বিচার, বৈদেশিক মন্ত্রণালয়। ছোট করে এখানে যে একেবারে গুরুত্ব দিয়ে ওইগুলো দেওয়া আছে তা না, এই খাতগুলোতে বিনিয়োগ করলে কিন্তু আমার যে টপে, আমি যদি শিক্ষা খাতে বিনিয়োগ করি, স্বাস্থ্য খাতে বিনিয়োগ করি, তাহলে কি আমার মানব সম্পদ উন্নয়ন করবে। আমি যদি বৈদেশিক মন্ত্রণালয়ে বিনিয়োগ করি, তাহলে কি বিদেশে আমি কর্মসংস্থানের বেশি ব্যবস্থা করতে পারবো। পানি সম্পদ, যেহেতু সরকারের একটা আছে খাল খনন কর্মসূচি, তাহলে পানি সম্পদ মন্ত্রণালয়ে বিনিয়োগ করলে আমার কি হবে, জল সম্পদ ব্যবস্থাপনা, অর্থাৎ বন্যা প্রাকৃতিক দুর্যোগের প্রাদুর্ভাব কমার সম্ভাবনা আছে, প্লাস আমার কৃষি ক্ষেত্রে একটা সেচের ব্যবস্থা হবে। এই জন্য এগুলো হচ্ছে সরকারের গুরুত্বপূর্ণ খাতে বিনিয়োগ। এরপরে দেখো বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধি, এটা কিন্তু সরকারের একটা গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। যেমন আমাদের দেশে বিগত 2 বছরে এফডিআইটা বলি, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট, অর্থাৎ বিদেশিরা সরাসরি আমাদের এখানে বিনিয়োগ করে, কিন্তু বিদেশিরা গত 2 বছর রাজনৈতিক অস্থিরতার সময় বিদেশিরা কিন্তু বিনিয়োগ করে না। বিদেশিরা যেহেতু বিনিয়োগ করে নাই, সেই বিনিয়োগটা যাতে বেশি হয়, এই জন্য সরকারের উদ্যোগ এই বিনিয়োগটা কিভাবে বাড়ানো যায়, 6 গুণ বৃদ্ধি করে জিডিপি 2.7% উন্নীত করা যায়। এইটা কৌশল হচ্ছে কি, নিয়ন্ত্রণ শিথিলীকরণ, সস্তা ও সরলীকৃত ব্যবসায়িক পরিবেশ সৃষ্টি। অর্থাৎ নিয়ন্ত্রণ শিথিল করতে হবে, ব্যবসায়ীদেরকে নিয়ন্ত্রণ শিথিল করতে হবে। তারপর আছে বিনিয়োগ, উৎপাদন এবং কর্মসংস্থান সৃষ্টি। এই 3 স্তম্ভে দাঁড়িয়ে বাংলাদেশের অর্থনীতি এগিয়ে নেওয়ার পরিকল্পনা, এটা হচ্ছে সরকারের চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জগুলো সরকারকে মোকাবেলা করতে হবে। সামাজিক সুরক্ষা ও জনকল্যাণ, এটা সরকারের, যেমন যে দেখো কিছু এবারকার বাজেটে সুবিধা রাখছে যে ট্রেনে 65 বছর বয়স্ক লোকজন ট্রেনে বিনা পয়সায় ভ্রমণ করতে পারবে, মেট্রো রেলে ভাড়া কম, তারপর আমরা যদি ইলেকট্রিক গাড়ি আমদানি করি তাহলে ট্যাক্স কম, এরকম কিছু স্বাস্থ্য পরিবেশগত কিছু বিষয় রাখা হয়েছে। এরপরে আমি স্যার ম্যাথের সামনে এখন এই যে বাজেটের সবচেয়ে বড় এই হচ্ছে যে রাজস্ব ঘাটতি ব্যবস্থাপনা। যে আমরা বাজেট কত, আমাদের এই যে ঘাটতি আছে কত, 2,43,000 কোটি টাকা, তাই না? আমাদের আয় হবে 6,95,000 কোটি টাকা, আমরা আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করছি, আর ব্যয় নির্ধারণ হচ্ছে 9,38,000 কোটি টাকা। তাহলে এই যে গ্যাপটা আছে, এই গ্যাপটা হচ্ছে আমাদের বাজেট ঘাটতি। এই ঘাটতিটাকে কিভাবে আমি ব্যবস্থাপনা করব, এইটাই কিন্তু সরকারের একটা বড় চ্যালেঞ্জ। এবারকার বাজেটের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে এই ঘাটতি মোকাবেলা।
তাই আমি তোমার বাড়তি মোকাবেলা কিভাবে হবে সেটাই জানা। এই স্লাইডে আমি এই দুইটা কথা তোমাদেরকে বারবার বলেছিলাম যে অভ্যন্তরীণ ঋণ এবং বৈদেশিক ঋণ। এই যে আমার যত ঘাটতি, এই ঘাটতি সরকারের সর্বশেষ খাত হচ্ছে এই দুইটা খাত। এমন প্রশ্ন আসতে পারে সরকার এই দুই খাত থেকে টাকা কালেক্ট করতে পারলো না, কি হবে? তখন কি আমার এই যে উন্নয়ন ব্যয় আছে না, উন্নয়ন ব্যয়তে সরকার কমিয়ে দিবে। ধরো এই বছর টার্গেট করছে যে আমাদের বিএল কলেজে একটা 10 তলা বিল্ডিং করে দিবে। সরকারের অর্থ না বলে না স্যার ঠিক আছে এই বছর বাজেট নাই, 10 তলা বিল্ডিং করব না, আমি এক বছর পরে করব, ঠিক আছে? এই যে সরকার যে চিন্তা এখন বর্তমানে এইটা হচ্ছে সরকার কি হবে যে স্কুলের কাছ থেকে হচ্ছে এটা মূল্যায়ন বিদেশিদের কাছ থেকে কি সময় আছে মানে যে বর্তমান লিস্টগুলো আমরা দিচ্ছি এগুলো আমরা সত্য হতে হবে। সত্য আবার এই যে ইনকাম দিয়ে শোধ করবো। যেমন আমি বলি আমরা পদ্মা সেতুতে বিনিয়োগ করছি না, পদ্মা সেতু থেকে আমার ইনকাম আসতেছে না, সেই ইনকাম দিয়ে আমি পদ্মা সেতু যাবে তাকে আমি সুদ দিচ্ছি। তো যে আমার বাজেটে তোলা তো প্রথমে আমি দেখে রাখছি যে বাজেটে আমাদের সুদের খাত আছে, সরকার সুদ বাবদ বড় একটা টাকা দিচ্ছে তাদের, সরকার সুদ বাবদ তাদেরকে তো একটা টাকা দেয়। আমার যে আমি যে খরচের খাত দেখিয়েছি না, সেখানে দেখবা যে এখানে বড় করে স্লাইডে লেখা আছে যে সুদ পরিশোধ। এই সুদ পরিশোধটা সরকারের ইনকাম থেকেই করে, তোমার আমার ইনকাম থেকেই করতেছে। তোমার আমার কাছ থেকে যে ট্যাক্স দিচ্ছে সেই ট্যাক্স দিয়েই সরকার সুদ পরিশোধ করে। প্লাস ইনকাম আসে, আবার দেখো সরকার থেকে ইনকাম আসে, আমার শিক্ষা খাতে বিনিয়োগ হচ্ছে সেটা কি ইনকাম আসে, সেটার ইনকাম আসবে। আমার শিক্ষা খাতে বিনিয়োগ হলে তুমি যখন লেখাপড়া করে মানুষের চাকরি বাকরিতে যোগ দিবা, তখন তুমি যে ইনকাম করবে সেটা আমার দেশের রাষ্ট্রীয় ব্যবস্থায় আসছে না, ওইভাবে আসে। তাহলে এইটাই হচ্ছে আমাদের এই যে বাজেটের ভবিষ্যতের পথে আসল বাস্তবতার মেরুদণ্ড। যেটা হচ্ছে যে আমাদের এই বাজেটে এবার সবচেয়ে, আমি এক মিনিটে শেষ করে আমার শুরু হতে দেরি হয়েছে। বাজেটটা হচ্ছে যে এবারকার বাজেটটা এক পাইকে আমরা যদি রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে না দেখি, আমরা অনেক সময় রাজনৈতিক হবে বাজেট ভালো হয়েছে, কিন্তু সবচেয়ে বড় এটা বিরোধী দল স্বীকার করছে যে বাজেটের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যেটা আমরা লাস্টে দেখিয়েছি যে বাস্তবায়ন। অর্থাৎ এই যে আমার ঘাটতি 2 লক্ষ প্রায় কত হাজার টাকা, প্রায় 2,43,000 কোটি টাকা আমার ঘাটতি, এই ঘাটতিটাকে আমি কিভাবে পূরণ করব? এইটাই যে সরকার যদি বিনিয়োগ বাড়াতে পারে, আমি যদি বিনিয়োগ বাড়াতে পারি বিদেশি বিনিয়োগ, তখন আমার ইনকাম বেড়ে যাবে। আমি যদি $1 ট্রিলিয়ন তখন আমার এই ইনকাম থেকে আমি বিদেশি ঋণ পরিশোধ করতে একদিনে না, আমরা ঋণ তো একদিনে পরিশোধ করি, ঋণ তো কিউমুলেটিভ হবে, বছরের পর বছর ধরে পরিশোধ করি। টার্গেট থাকে যে এই বছর আমি 1,000 কোটি টাকা পরিশোধ করবো, আগামী বছর 1,000 কোটি টাকা পরিশোধ করবো, ওইভাবে টার্গেট। আবার বিদেশিদের বোঝানোর সময় ঋণের ডিফারও করা যায়, আপনারা এই বছর পারতেছেন না, আগামী বছর দিন, ঠিক আছে? এটাই হচ্ছে বাজেট বাস্তবায়নটা সবচেয়ে বড়। আশা করি তোমাদের মনে হয় যে কিছুটা হলেও বুঝতে পারছো যে বাংলাদেশের বাজেট এটা ক্যারিয়ার নিয়ে যেহেতু কাজ করে এই বিষয়গুলো একটু আইডিয়া থাকা ভালো, তোমরা এখানে সাথে কথাও চলতে পারবে। বাজেট কি তোমাদের একটা কি এটা ধারণা পাওয়া গেছে? ওকে, ধন্যবাদ। আবার যদি কখনো ভবিষ্যতে সুযোগ হয় আবার তোমাদের সাথে দেখা হবে, ঠিক আছে?